চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। চাণক্য বলতেন যে চাপা পড়া রাগ থেকে আগুন জ্বালানো যায়, অন্ধকারে ঘেরা ছায়ার মধ্যেও প্রকাশের আলো জ্বালানো যায়। সেই অস্ত্র পরিত্যাগ করো যা অকেজো হয়ে যায়, আর বদলে ফেলো সেই তলোয়ার যা ভেঙে যায়। আর এবার তাকেই দাও স্বীকৃতি যার মাথায় জন্ম থেকে রাজমুকুট ছিল না। নিজের সাম দাম দণ্ডভেদ নীতির মাধ্যমে চাণক্য চন্দ্রগুপ্তকে রাজা বানিয়ে ফেললেন। কিন্তু তিনি জানতেন যে আগুনে না গলালে সোনাকেও লোকে সোনা মানতে চায় না। আর এই জন্যই তিনি চন্দ্রগুপ্তের রাজ্যাভিষেককে সমৃদ্ধ করবার জন্য সমস্ত জনপদে নিমন্ত্রণের খবর পাঠালেন। ফলে যে প্রদীপ তিনি গান্ধারে জ্বালিয়েছিলেন তার খবরটাই সমস্ত ভারত ভূখণ্ডে আলোর শিখা জ্বালিয়ে দিল। পোরাসকে বাদ দিয়ে চাণক্য সমস্ত রাজাদের চন্দ্রগুপ্তের রাজ্যাভিষেকে আমন্ত্রণ জানালেন, এমনকি ধননন্দকেও। আর এবার তিনি ধননন্দের প্রতিক্রিয়ার জন্য প্রতীক্ষা করছিলেন। চাণক্য, শেষবার যখন বসন্ত উৎসবে আমাদের রাজপ্রাসাদে আক্রমণ করেছিল, তখন আমরা ওর কতজন সমর্থককে বন্দী করেছিলাম? প্রায় 500 মানুষকে বন্দী বানিয়েছিলাম মহারাজ। আরে, আমি তো ভুলেই গেছিলাম। ওদের সবাইকে মেরে ফেলো। এ আপনি কি বলছেন মহারাজ? 500 মানুষকে মেরে ফেলবো? এখান থেকে শুরু করে বিভাষা নদী পর্যন্ত প্রতি 5 ক্রোশ অন্তর অন্তর ওই সব রাজদ্রোহীদের মৃতদেহগুলো ঝুলিয়ে দেওয়া হোক। এটা প্রতি উত্তর হবে চাণক্যের এই নিমন্ত্রণের। যদিও আরো বিস্তার করে নিজের প্রভাব ক্ষেত্রের, তাহলে আমরা আরো লোককে মারব, ওর লোকেদের। তারপর দেখা যাক কে আগে পরাজয় স্বীকার করে। শুনলাম তুমি গান্ধারের রাজা হয়েছ। আমার পূর্ণ বিশ্বাস আছে চন্দ্রগুপ্ত, মেঘ যতই কালো আর ঘন হোক না কেন, সূর্যের প্রকাশকে সে ঢাকতে পারে না। ব্যাস, এবার এভাবেই তোমার কীর্তিও চতুর্দিকে ছড়িয়ে পড়া থেকে কেউ আটকাতে পারবে না। আজকে গান্ধারে তোমার রাজ্যাভিষেকের সমারোহ অনুষ্ঠিত হতে চলেছে। আজ তোমার ভীষণ আনন্দের দিন। যদিও আমিও ওখানে থাকতাম তাহলে তোমার আরো ভালো লাগতো, কিন্তু কোনো ব্যাপার নয়। আমি এখানেই বসে বসে এটা জেনেই অনেক আনন্দ পাচ্ছি যে তুমি তোমার লক্ষ্যের প্রথম বড় পদক্ষেপে জয়ী হয়েছ। ব্যাস, এবার তুমি গান্ধার থেকে অখণ্ড ভারতের নির্মাণ কার্য আরম্ভ করো, আর আমি মগধে থেকে নিজের ক্ষমতা অনুযায়ী ভারত মাতার সেবা করব। জয় ভারত মাতার জয় চন্দ্রগুপ্ত। জয় ভারত মাতার জয়।
মৌর্যের চন্দ্রগুপ্তের মৌর্যের চন্দ্রগুপ্তের 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 মহারাজ মৌর্যের 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 মৌর্যের মহারাজ মৌর্যের চন্দ্রগুপ্তের 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 মহারাজ মৌর্যের আসুন মহারাজ। মহারাজ মৌর্যের চন্দ্রগুপ্তের কীর্তিমান ভব। চলুন আচার্য। আসুন, সিংহাসনে আরোহণ করুন। মহারাজ মৌর্যের চন্দ্রগুপ্তের 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 মহারাজ মৌর্যের মহারাজ মৌর্যের চন্দ্রগুপ্তের 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 মহারাজ মৌর্যের। আচার্য, ভিন্ন ভিন্ন নামে জয়ধ্বনি, কখনো চন্দ্রগুপ্ত তো কখনো মৌর্য। এরকমটা কেন আচার্য? দুজনে একই। চন্দ্রগুপ্তই মৌর্য আর মৌর্যই চন্দ্রগুপ্ত। জয়! আজ থেকে আমরা এনাকে চন্দ্রগুপ্ত মৌর্য নামে চিনব। মহারাজ চন্দ্রগুপ্ত মৌর্যের জয়! মহারাজ চন্দ্রগুপ্ত মৌর্যের 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 মহারাজ চন্দ্রগুপ্ত মৌর্যের। বিরাজ করুন মহারাজ। মহারাজ চন্দ্রগুপ্ত মৌর্যের 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 মহারাজ
মৌর্যে চন্দু, চন্দু, এত আরাম, এত সুখ আমি কোনোদিন দেখিনি আমার জীবনে। কি আরামের জায়গা এটা! এই বিছানাটা কি নরম। তুই ওখানে কি করছিস? এখানে বস, এটাকে দেখ। সবকিছু নিজের থেকেই হচ্ছে, আর কেউ কিছু করতেই দিচ্ছে না। সবকিছু নিজের থেকেই হচ্ছে, সবকিছুই, কিছু না বলাতেই এত আনন্দ হয় রাজপ্রাসাদে। আমি জানতাম না। মহারাজ, এবারে এই বস্ত্রগুলোকে কি করব মহারাজ? ফেলে দাও ওই বস্ত্রগুলোকে। না, দাঁড়াও, ওগুলো সাবধানে রেখে দাও। যথা আজ্ঞা। কিন্তু চন্দু, ওগুলো আমাদের পুরনো বস্ত্র। শশাঙ্ক, আমাদেরকে আমাদের অস্তিত্ব কখনো বলা উচিত নয়। আমরা কে, কোথা থেকে এসেছি, আর আমাদের নিজস্ব অস্তিত্ব এটাই, এই বস্ত্র। আর এই নিজস্বত্ব আমাদেরকে পরস্পরের সঙ্গে বেঁধে রাখে। সাধু চন্দ্রগুপ্ত। প্রণাম আচার্য। প্রণাম। ক্ষমা করবেন আচার্য। এখন তুমি রাজা হয়ে গেছো চন্দ্রগুপ্ত, আর একজন রাজার আচার ব্যবহার কেমন হওয়া উচিত সে সম্পর্কে আমি তোমাকে কিছু বলতে চাই। ধ্যানের পরে আমি তোমার প্রতীক্ষায় থাকব। মহারাজ, আপনার আদেশের অন্যথা ঘটেনি। চাণক্যর দলের 5,000 বন্দী মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়ে গিয়েছে মহারাজ। আর আপনি যে পত্র চাণক্যকে পাঠাতে চেয়েছিলেন সেটাও পাঠানো হয়ে গিয়েছে। আজ প্রথমবার এই ব্যাপারটা অনুভব করলাম যে বিপাশা নদীর ওই পারেও একটা জগৎ আছে। তাহলে এটাই সেটা যাকে ওই চাণক্য অখণ্ড ভারত বলে থাকে। অসম্ভব, অসম্ভব! আরে এরকম অখণ্ড ভারত কিভাবে বানাবে ও? হ্যাঁ মহারাজ, যতটা আমি চাণক্যকে চিনি তাতে তো মনে হচ্ছে যে ও সাম দাম দণ্ডভেদ সমস্ত প্রয়োগ করবার নীতি দিয়ে এদেরকে জুড়ে দিয়ে তৈরি করবার চেষ্টা করছে অখণ্ড ভারত। আরে যতই ওর সাম দাম দণ্ড ভেদের নীতি জানা থাকুক, কিন্তু তার প্রয়োগ করার জন্য ওর রাক্ষসের মতো দৃঢ়তা প্রয়োজন, যা আমার রয়েছে। হতে পারবে কি ও আমার মতো ক্রূর? আরে ও তো একজন সাধারণ এক শিক্ষক। ও কি আর আমার মতো হাসতে হাসতে সহস্র লোককে প্রাণে মেরে ফেলতে পারবে? আরে সাম দাম দণ্ড ভেদ প্রয়োগের স্পর্ধা কি করে দেখাতে পারে ও আমাকে? ওর কাছে তো মনও আছে আর
এই নীতিতে তো আমি ওকে অবশ্যই পর্যদস্ত করব। আমার তো তুমি এটা বলো যে ওর পরবর্তী চাল কি হবে? মহারাজ, দাঁড়াও দাঁড়াও, আমি ভালো করে জানি। আমি তোমাকে বলছি ওর পরবর্তী চাল কি হবে। ওর পরবর্তী চাল হবে আমাদেরই মতো বিশাল সৈন্যবাহিনী নির্মাণ। আর তার জন্য ওর কাছে কেবল একটাই বিকল্প আছে, আর সেটা হলো পর্বতেশ্বর পুরু। ও তাকে নিজের সঙ্গে নেওয়ার জন্য অবশ্যই তার কাছে যাবে, আর চাণক্য তাকে এমন প্রলোভন দেবে যে সে তা প্রত্যাখ্যান করতে পারবে না। আমি এটা কে ওখানে? কে আছে ওখানে? সামনে এসো। সামনে এসো। কে তুমি? চিন্তার কোনো বিষয় নেই মহারাজ। ও আমার সহযোগী কানকু। কানকু? অনেকদিন ধরেই ও আমার সঙ্গে কাজ করছে মহারাজ। ওর উপর ভরসা করা যায়। আমার অনুপস্থিতিতে ওই এখানকার প্রশাসনিক দায়িত্ব পালন করবে। ও চাণক্যকে ততটাই ঘৃণা করে যতটা আমরা। এসো, এদিকে এসো। তুমি চাণক্যকে এত ঘৃণা কেন করো কানকু? লোকেরা লুকিয়ে চুরিয়ে যে চাণক্যকে প্রধান আচার্য বলে মনে করেন, উনি একজন সাধারণ আচার্য হওয়ারও যোগ্য নন। সে কথাটা আমি জানি মহারাজ। একজন শিক্ষকের কাছে তার সব বিদ্যার্থীরা সমান হয়, কিন্তু গুরুকুলে উনি শুধু চন্দ্রগুপ্তের উপরই মনোযোগ দিতেন। আমরা সবসময় এসব থেকে তো দূরেই ছিলাম। সেই কারণে আমরা সকল বিদ্যার্থীরা ঘৃণা করতাম সেই চাণক্যকে, আর আজও করে আসছি। যিনি শিক্ষা দিতে পক্ষপাতিত্ব করেন, তিনি কেমন আচার্য? এমনিতেও আমি মগধবাসী, তাহলে উনিই তো আমার প্রথম শত্রু হবেন। বাহ বাহ, আমার তো বড় গুণী বালক ধরেছ তুমি। উত্তম, অতি উত্তম। আমার তো তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে পুরুষ সঙ্গে দেখা করো, আর ওই মলয় কেতুকে বলো যে যা ইচ্ছে বলো আমার তো, কিন্তু ওকে আমাদের পক্ষে নিয়ে এসো। যাও যাও। আগে মহারাজ। আর শোনো, হ্যাঁ হ্যাঁ, ব্যাস ওটাই। যাও যাও, যাও যাও। এই সুতোর প্রত্যেকটা গিট আমি তোমাকে যা বলতে চলেছি সেই নিয়মগুলোর কথা মনে করাবে। আমি মন আর প্রাণ দিয়ে কর্মের জন্য প্রস্তুত আচার্য। একজন রাজাকে সর্বদা বুদ্ধিতে শাসক আর মনের দিক থেকে সাধারণ প্রজা হিতৈষী হয়ে থাকতে হবে।
রাজা সেই ব্যক্তিই হয় যাকে বহুজনের ভালোর জন্য সামাজিক ভারসাম্য বজায় রাখতে বেছে নেওয়া হয়। প্রজাই নিজেদের জন্য একজন রাজাকে বেছে নেয়। তাই একজন প্রকৃত রাজা সে যে নিজের প্রজাদের ভালো করার দায়িত্ব পালন করে। তার কাছে প্রজাদের সেবা আর সম্মান তার জীবনের থেকেও বেশি প্রিয়। তার কাছে প্রত্যাশিত কাজ হলো এই, নিজের প্রজাদের মধ্যে কোনো সর্বশ্রেষ্ঠকে বেছে নেওয়া নয়, বরং সেই সাধারণ ব্যক্তিদের মধ্যে কোনো একজনকে সর্বশ্রেষ্ঠ বানানো। একজন রাজার কর্তব্য হবে এই, সমগ্র দেশের সফলতা আর সমৃদ্ধির মহান লক্ষ্যকে প্রাপ্ত করার জন্য না কেবল তাদের প্রেরিত করা, বরং প্রজাদের জন্যেই তাদের প্রাপ্ত করেও দেখানো। একজন রাজাকে তার সেনারা অমর করে রাখে না, না তো তার ঐশ্বর্য বৈভব। তাকে অমর করে রাখে তারই কাছের বন্ধুরা, তারই করা ভালো কাজ, তার অর্জন করা সদ্ভাবনা আর সত্যনিষ্ঠা। একজন যোগ্য রাজা কখনো নিজের শত্রুদের ভয় পায় না, বরং শত্রুরা নিজেরাই একজন রাজাকে ভয় পায়। আর শ্রেষ্ঠ রাজা হলো সেই যে এই ভয়টাকেই নিজের ভালোর জন্য ব্যবহার করতে সক্ষম। আর বুদ্ধিমান রাজা সে যে রাজার কর্তব্য পালন করার সঙ্গেই এটাও কখনো ভোলে না যে সে একজন সাধারণ ব্যক্তি, যেমন প্রজাদের মধ্যে একজন সাধারণ ব্যক্তি থাকে। এটা কেবল একটা ব্যবস্থা যা কাউকে রাজা আবার কাউকে প্রজা বানায়। আর এই ব্যবস্থা অনেক ছোট ছোট সাধারণ মানুষ তৈরি করে। আর তাই রাজা যা করবে, যা ভাববে, তা সাধারণ মানুষের ভালোর জন্য। প্রজাদের বিশ্বাস আর সমর্থন একজন সাধারণ রাজাকে অসাধারণ, শক্তিশালী আর লোকপ্রিয় রাজা করে তোলে। আর যখনই রাজ সিংহাসনে বসবে, একটা কথা সবসময় মনে রেখো, যতক্ষণ বহুজন হিতায় বহুজন সুখায় নীতি মেনে চলবে, তোমাকে সিংহাসন থেকে কেউ সরাতে পারবে না। রাজ সিংহাসনের শক্তি মানুষের ভালো করাতেই। অন্যায় আর ভ্রষ্টাচারের ওপর টিকে থাকা রাজত্ব কিছুতেই চলতে পারে না। আমি কথা দিচ্ছি আচার্য, আমি সর্বদা আপনার কথা সম্মানের সঙ্গে পালন করব আচার্য। কল্যাণ হোক। আচার্য, আসলে বলো। আমাদের দূত পাটলিপুত্রে থাকা তার এক সূত্রের মাধ্যমে আমাদেরকে খবর পাঠিয়েছে। রাজা ধননন্দ অমাত্যকে নির্দেশ দিয়েছেন তিনি যেন রাজা পুরুকে তাদের সঙ্গে যোগ দেওয়ার অনুরোধ করেন। দূত সাথে করে আপনার জন্য একটা পত্র নিয়ে এসেছে। রাজা ধননন্দ আপনার নিমন্ত্রণ পত্রের উত্তর দিয়েছেন। কি হয়েছে আচার্য? আচার্য, ছাড়বো না আমি ওদের এবার, ছাড়বো না ওদের কিছুতেই।
যন্ত্রণা হচ্ছে তাই না? তোমার কি মনে হচ্ছে আমি এখানে বসে তোমার সাথে মজা করছি? হতে পারে তুমি সত্যিই বলছো। যদি তুমি ওই যন্ত্রণার জন্যই ছটফট করে থাকো, তাহলে আমি এটা বলতে পারি যে অম্ভিক কুমার আর তোমার মধ্যে এটাই পার্থক্য যে ও রাজা হয়েই বদলে গেছে। ও নিজের ভেতরকার প্রতিশোধের জ্বালাকে শান্ত করে ফেলেছে। ও সুখ আর স্বাচ্ছন্দ্যের দাস হয়ে রয়ে গেছে। কিন্তু ভদ্রশাল, তুমি এটা একদমই করো না। তুমি তোমার হৃদয়ে প্রতিশোধের জ্বালাকে সবসময় প্রজ্বলিত রেখো। এই অপমানজনক কষ্ট আর যন্ত্রণা, এটা তোমাকে চন্দ্রগুপ্ত আর চাণক্য দিয়েছে। এই কথাটা তুমি সবসময় স্মরণে রেখো। এটাকে কখনো ভুলো না। আর প্রতিশোধ নেবার জন্য এই কষ্টের অনুভূতি, এই অপমান, এই সব তোমাকে অনেক সাহায্য করবে। এবার আর ছাড়বো না ওদের আমি। জীবন শেষ করে দেবো ওদের দুজনের। শুধু একবার চাণক্য আর চন্দ্রগুপ্তকে আমি হাতে পাই, একবার পাই ওদের দুজনকে। এখন এই কাজটাই ওরা দুজন তোমার জন্য অনেক সহজ করে দিয়েছে। কোনো সাধারণ মানুষকে খুঁজে পাওয়াটা কঠিন কাজ হতে পারে, কিন্তু কোনো রাজাকে খুঁজে পাওয়াটা মোটেই কঠিন কাজ নয়। ওই যে কথায় আছে না, কোনো সিংহীকে যদি শিকার করতে চাও তাহলে ওর বাচ্চাদের আক্রমণ করো, আর যদি কোনো রাজাকে জালে ফাঁসাতে হয় তাহলে তার প্রজাদের উপর আক্রমণ করো। আচার্য, আচার্য কি হয়েছে? ধননন্দ এই পত্রে বসন্ত উৎসবের সময় বন্দী হওয়া আমাদের বন্ধুদের নাম পাঠিয়েছে, যাদের সে সার্বজনিকভাবে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। ও পাটলিপুত্র থেকে বিয়াস নদী পর্যন্ত প্রতিটি রাস্তায় প্রতি 5 ক্রোশ অন্তর আমাদের এক একজন বন্ধুর মৃতদেহকে ঝুলিয়ে রাখার পরিকল্পনা করে এক ঘৃণ্য হত্যাকাণ্ড শুরু করে দিয়েছে। আচার্য, আমরা আমাদের বীরদের এইভাবে ধননন্দের হাতে মরার জন্য ছাড়তে পারি না। আমাদের এক্ষুনি আমাদের সেনাবাহিনী নিয়ে ওখানে পৌঁছতে হবে। আমরা এরকম করব না। এটাই তো চায় ধননন্দ। এটা উত্তেজিত হওয়ার সময় নয়, যুক্তি দিয়ে সমস্যার সমাধান করার। সেই বীরেদের রক্ষা করতে যা উচিত হবে আমি করব। তোমার জন্য অন্য একটা কাজ আছে আমার কাছে। সেটা কি আচার্য? আমি চাই যে মহারাজ পুরুর কাছে পৌঁছনোর আগে তুমি অমাত্য রাক্ষসকে মাঝপথেই ধরে তার রাজমুদ্রিকা চুরি করে নাও। ভবিষ্যতের অভিযানে সেটা খুব কাজে আসবে। এই কার্য তো আমি আগেও করেছি আচার্য, না হয় আরো একবার করব। যেহেতু তুমি এরকম আগে করেছো, তাই আবার একবার কাজটা করা এতটা সহজ হবে না। এটা নিশ্চিত যে অমাত্য নিজের রাজমুদ্রিকা সঙ্গে নিয়েই যাত্রা করছেন, কিন্তু সেই রাজমুদ্রিকাকে এবার উনি কোথায় আর কিভাবে লুকিয়ে রেখেছেন এটা হয়তো কেউ জানে না। আর তাই প্রথমে এটা জানতে হবে যে সেই রাজমুদ্রিকা কোথায় আছে। এটা একটা বড় কাজ। আর তারপর রাজমুদ্রিকা এমন ভাবে চুরি করতে হবে যে অমাত্য যেন সেটা জানতেই না পারে। অর্থাৎ সেটা চুরি না করেই চুরি করতে হবে।
নয়তো অমাত্য নিজের রাজমুদ্রিকা পাল্টে ফেলবেন। কিন্তু আচার্য, আমি চুরি না করে কি করে চুরি করবো এই রাজমুদ্রিকা? এটা একটা বিশেষ ধরনের মাটি। যে কোনো বস্তুকে যদি বল প্রয়োগ করে এর মধ্যে চেপে ধরা হয় তাহলে তার রূপরেখা এর ওপর ফুটে ওঠে। তোমাকে এখন এটাই করতে হবে যে তুমি অমাত্য রাক্ষসের রাজমুদ্রিকার রূপরেখা এটাতে ছাপিয়ে নেবে, আর তারপর সেই ছাপের সাহায্যে আমরা ঠিক সেরকমই একটা মুদ্রিকা বানিয়ে নেব। কিন্তু খেয়াল রেখো, অমাত্য যেন কোনোভাবেই সেটা জানতে না পারেন। তুমি এটা কিভাবে করবে সেটা তোমার ব্যাপার। আচার্য যেভাবেই হোক, যেমন করেই হোক, আমি অমাত্যর রাজমুদ্রিকার ছাপ আপনাকে এনে দেব। কিন্তু ওখানে পাটলিপুত্রতে আমাদের সাথীদের প্রাণ রক্ষা কি করে হবে আচার্য? চিন্তা করো না চন্দ্রগুপ্ত, তাদের সেখান থেকে বের করে আনার রাস্তা আমি পেয়ে যাব। ওম সূর্যায় নমঃ। 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 কে কে তুমি? চিৎকার করবেন না রাজকুমারী। আমাকে আচার্য চাণক্য পাঠিয়েছেন। আমি হলাম ওনার শিষ্য। আচার্য চাণক্য আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ খবর পাঠিয়েছেন। আপনার পিতা মহারাজ ধননন্দ চন্দ্রগুপ্তের যে সৈনিকদের আপনার পিতা বন্দী করেছেন তাদের উপর অত্যাচার করছেন। আচার্য আমাকে বলেছেন আপনার জন্য ভারত মাতার সেবার এর থেকে ভালো সুযোগ আর পাবেন না। চন্দ্রগুপ্ত, এবার যখন তুমি আবার পাটলিপুত্রের রাজমহলে গেছিলে, তখন ওখানে রাজকুমারী দুর্ধরার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল তোমার? না। তোমার মনে ওনার সঙ্গে দেখা করার ইচ্ছে একবারও জাগেনি? না। তার মানে এটাই যে তুমি মানসিকভাবে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছো। চন্দ্রগুপ্ত, আরো অনেক ভালো অনুভূতি তোমার জন্য অপেক্ষা করছে। আমি বিশ্বাস করি যে তুমি অবশ্যই সত্যিকারের ভালোবাসা পাবে।
জানি আমি প্রেম জীবনে আবার আসবে, কিন্তু এই সময় আমার প্রথম প্রেম আমার রাষ্ট্র। চন্দু, চন্দু, জানতে পারলাম অমাত্য পঞ্চানন্দ প্রদেশে অভিযান চালানোর আগে আজ রাতে উত্তর কৌশলের একটা সরাইখানায় বিশ্রাম নেবেন। যেমনটা আচার্য বলেছিলেন, আমরা জানি না যে অমাত্য রাজমুদ্রিকা কোথায় লুকিয়ে রেখেছে আর কিভাবে লুকিয়ে রেখেছে। প্রথমে আমাদের সেটা জানতে হবে, আর তারপর অমাত্যকে জানতে না দিয়ে ওর ছাপ আমাদের নিতে হবে। কিন্তু একা তুমি এই কাজটা করবে কি করে? অনেক সৈনিক অমাত্যকে ঘিরে থাকবে, আর তাছাড়া সরাইখানাতেও অনেক লোকজন থাকবে। একটা উপায় আছে, অমাত্য নিজে আমাদের বলবে যে রাজমুদ্রিকা কোথায়। কি করব, কিভাবে বাঁচাবো এই বন্দীদের? কিচ্ছু বুঝতে পারছি না। আমি আশা রাখি বিনা অনুমতিতে আপনার ঘরে প্রবেশ করার জন্য আপনি আমাকে মার্জনা করবেন। রাজকুমারী নয়নতারা? রাজকুমারী, খুব আনন্দ পেলাম আপনাকে দেখে। আপনি কপিলাবস্তু থেকে কবে ফিরলেন, আর হঠাৎ এখানে? আপনার বিবাহ সমারোহে যে দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটেছিল তার জন্য সমবেদনা ব্যক্ত করতে আমি নিজে এখানে এসেছি। যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে। এমনিতেও ওই বিবাহ করতে আমি রাজি ছিলাম না। আমি অন্য একজনকে ভালোবাসি। কি? আপনি অন্য কাউকে ভালোবাসেন রাজকুমারী? কাকে ভালোবাসেন? চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত অর্থাৎ গান্ধারী রাজা চন্দ্রগুপ্ত মৌর্য? হ্যাঁ, অখণ্ড ভারতের অভিযানের জন্য ও যা করছে সে কারণে বাবা ওর বিরুদ্ধে, কিন্তু আমি সর্বদা আমার ভালোবাসার সাথেই থাকব, আর ওর এই অভিযানে ওর অঙ্গ হয়ে থাকবো আমি। যদি কখনো সুযোগ হয় তাহলে আমিও অখণ্ড ভারত গঠনের এই অভিযানে অংশগ্রহণ করতে চাইব। তুমি সত্যি বলছো? আমাদেরকে তুমি সাহায্য করবে? তুমি হয়তো নিশ্চয়ই শুনেছ আমার বাবা চন্দ্রগুপ্তের বন্দী সৈনিকদের একের পর এক নৃশংসভাবে হত্যা করছে। হ্যাঁ, যেভাবে উনি বন্দীদেরকে মারছেন সেটা সত্যিই অমানবিক। পাটলিপুত্রের কারাগারে চন্দ্রগুপ্তের আরো সঙ্গী রয়েছে। আমি শুধু তাদের মুক্ত করে এই অভিযানে চন্দ্রগুপ্তকে সাহায্য করতে চাই। যদি এমনটাই হয় রাজকুমারী, তাহলে এই নয়নতারাও আপনার সঙ্গে আছে। আমাদের হাতে শুধু আজকের রাতটুকু আছে। প্রণাম আমাত্য মহাশয়, এ হলো আমার স্ত্রী কমলা। প্রণাম। আজ আমাদের জন্য খুব সৌভাগ্যের দিন যে আমাদের সরাইখানায় আপনার মতন একজন মহান ব্যক্তি, যার চরণ ধুলি আমাদের এখানে পড়ল। একটা অনুরোধ নিয়ে এসেছি আপনার কাছে। আমরা আপনার সম্মানের জন্য একটা ভোজের আয়োজন করেছি। আশা করছি যে আপনি এই ভোজে উপস্থিত থেকে আমাদের কৃতার্থ করবেন। আসুন। মহাশয়,
সরাইখানার সমস্ত কর্মচারীকে স্পষ্ট বলে দিয়েছি যে অতিথির কাছ থেকে 10 গুণ বেশি নাও, কিন্তু চেয়ে নাও, কিন্তু খাবার যেন ওনার পছন্দের হয়। এই পুরো অঞ্চলে কোন সরাইখানায় আমাদের চাইতে সুস্বাদু খাবার যদি কোথাও পেয়ে যান, তাহলে আমি আপনার দাস হয়ে থাকব। আসুন, ভেতরে আসুন, চলুন। আমাদের সরাইখানার বিশেষত্ব এটাই, ভালো খাবার, ভালো থাকবার জায়গা। কারণ আমরা চাই যে আমাদের এখানে অতিথি আসুক আর আনন্দে থাকুক। যদি জীবনে আনন্দই না থাকে তাহলে তো জীবনটাই বৃথা। আসন গ্রহণ করুন। আপনার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আরে আরে নিয়ে এসো, নিয়ে এসো, খাবার নিয়ে এসো। কি দেখছো? যাও নিজের কাজ করো। বাঁচাও, বাঁচাও। আরে ডাকাত! রাজকুমারীর জয় হোক। জয় আমায় নয়, সেই ভারত মাতার করো যিনি আমাদের আশ্রয় দেন। বলো, জয় ভারত মাতার জয়। তুমি শুনতে পেলে না? জয় ভারত মাতার জয়। জয় জয় ভারত মাতার জয়। এবার একটা গুরুত্বপূর্ণ সূচনা। আমি এখানে তোমার জন্য মহারাজের আদেশ নিয়ে এসেছি। ও হলো আমার মিত্র নয়নতারা, কপিলাবস্তু থেকে এসেছে। আমাদের শত্রু চন্দ্রগুপ্ত ওনার রাজ্যের অনেক নাগরিককে বলপ্রয়োগ করে নিজের সেনাদলে নিযুক্ত করেছিল। মহারাজের আদেশ হলো যে ওনার সমস্ত নাগরিককে ওনাকে ফিরিয়ে দেওয়া হোক, যাতে নিয়ম অনুযায়ী তাদের ওপর আইনি প্রক্রিয়া শুরু করা যায়। কিন্তু ওই রাজকুমারী
কোনো সমস্যা? না, সমস্যা তো কিছুই নেই, কিন্তু আমাদের কাছে এরকম কোনো রাজকীয় আদেশ এখনো এসে পৌঁছায়নি। অর্থাৎ তুমি বলতে চাইছো যে আমি মিথ্যে কথা বলছি? দেখো, তুমি আমার অতিথি মিত্রের সামনে আমাকে অপমান করছো। আমি স্বয়ং তোমার কাছে মহারাজের আদেশ নিয়ে এসেছি। এই সামান্য ব্যাপার তোমার মাথায় ঢুকছে না? ভেবে দেখো, যদি আমার বলা সত্ত্বেও তুমি এই আদেশ পালন না করো, এই মুহূর্তে আমার সাথে গিয়ে তুমি কি মহারাজের কাছ থেকে এই আদেশের শিলমোহর লাগিয়ে নিয়ে আসবে? না না রাজকুমারী, আপনি বলছেন যখন, ঠিক আছে, চলুন আপনাকে কারাগারে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলুন। রাজকুমারী, আপনি আপনার লোকদের চিহ্নিত করে নিন। আমি কিছুক্ষণ পরে আবার আপনার সেবায় উপস্থিত হব। রাজকুমারী আমাদের এখানে বন্দী করে রেখেছে। আমি ফিরে না আসা পর্যন্ত এখান থেকে যেন কেউ যেতে না পারে, কারণ এদের চলে যাওয়ার আগে আদেশ তো একবার যাচাই করেই নিতে হবে, তাই না? এ কোথায় আমি? এ কোথায় আমি? কি ওখানে? কে ওখানে? আমাকে অপহরণ করবার দুঃসাহস কে দেখিয়েছে? তোমরা কি জানো আমি কে? হ্যাঁ, জানি তুই কে রে বুড়ো, খুব ভালো করে জানি তুই কে। তুই হলি সেই কপট হীরের ব্যবসায়ী লক্ষ্মীধন। মূর্খ, তুই জানিসই না যে আমি কে। আমি লক্ষ্মীধর নই, আমি মগধের অমাত্য প্রমুখ, অমাত্য রাক্ষস। চুপচাপ আমায় এখান থেকে ছেড়ে দে, না হলে বাঁচার চেষ্টা ভালোই তো করেছিস বুড়ো, হ্যাঁ? কিন্তু এটা তুই নিজেও খুব ভালো করে জানিস যে তুই আসলে ওই লক্ষ্মীধর যে ধন তো নিয়েছে, কিন্তু হিরে দিসনি। বেইমানি করেছিস তুই আমাদের সাথে। এবার তোর আত্মীয়দের সূচনা পাঠিয়ে দিয়েছি আমি। হয় ভোরে ওরা হিরে দিয়ে তোকে নিয়ে যাবে, তা না হলে কাল ভোর হতেই মেরে ফেলবো আমি তোকে। দেখো, আমি ঠিক জানি না যে তুমি কে, কিন্তু তুমি আমায় চিনতে বিরাট বড় ভুল করে ফেলেছ। আমি লক্ষ্মীধর মোটেই নই, আমি তো অমাত্য রাক্ষস। অমাত্য রাক্ষস? সব চোর ধরা পড়ার পর এটাই বলে যে সে চোর নয়, কিন্তু আমাদের গুপ্তচর কখনো ভুল খবর দেয় না। আমি জানি তুই ওই কপট লক্ষ্মীধর। আমি লক্ষ্মীধর মোটেই নই, আমি অমাত্য রাক্ষস। আর এই কথাটার আমি প্রমাণ দিতে পারি। এইসব প্রমাণ করার কথা ছাড় বুড়ো, আর ভগবানের কাছে প্রার্থনা কর যাতে সময় থাকতে তোর আত্মীয়রা হিরে ফিরিয়ে দেয়। তা না হলে কাল ভোর হতেই মেরে ফেলবো আমি তোকে।
শোনো, আমার কথা বিশ্বাস করো, আমি অমাত্য রাক্ষস লক্ষ্মীধর নই। আমি ভালো চেষ্টা ছিল লক্ষ্মীধর, ভালো চেষ্টা, কিন্তু কাজ হলো না। এরা খুবই চালাক লোক, তোমার আর আমার থেকেও চালাক। কে তুমি? আমি চড়ক, আর আমাকেও তোমার সাথে কালকে মরতে হবে লক্ষ্মীধর। আমি আগেই বলেছি না যে আমি লক্ষ্মীধর নই? এইটুকু কথা তুমি বুঝতে পারছো না কেন? আরে ছাড় না লক্ষ্মীধর। আমি মোটেই লক্ষ্মীধর নই, আমি অমাত্য রাক্ষস। তুই লক্ষ্মীধর নয়, তুই তো অমাত্য প্রমুখ। আমি সত্যিকারের অমাত্য রাক্ষস। আমি কি করে মানব তুই অমাত্য প্রমুখ? ঠিক আছে, আমি এক্ষুনি তোমাকে প্রমাণ দিয়ে দিচ্ছি যে আমি কে। এটা তুমি কি করছো লক্ষ্মীধর? অমাত্য প্রমুখ, আমি ভুল করে ফেলেছি। অমাত্য প্রমুখ, আমাকে ক্ষমা করে দিন। কানকু মশাই, কানকু মশাই, এত রাত্রে আপনাকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা ছাড়া আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। মহারাজ ঘুমোচ্ছেন আর অমাত্য প্রমুখ এই মুহূর্তে নগরে নেই, আর হঠাৎ করে এমন আপাতকালীন পরিস্থিতি এলো, তাই রাত্রে আমাকে আপনাকে কষ্ট দিতে আসতেই হলো। রাজকুমারী, কোন চিহ্ন থেকেই অনায়াসে আপনি কপিলা বস্তুর লোকেদেরকে অন্য বন্দীদের থেকে আলাদা করতে পারবেন। নাম, সম্ভবত নাম দিয়েই কাজ হয়ে যাবে। দেখো, কপিলাবস্তুর যে যে নাগরিকের তুমি নাম পাবে তাদেরকে মুক্ত করতে পারো। তুমি ঠিক করে রাজকুমারী দূর ধরার পরীক্ষা করেছো? রাজকুমারীর সত্যতা যাচাই করে আমি কি করব? আমি তো ওনাকে ওনার ছোটবেলা থেকে দেখে আসছি। তাহলে সমস্যা কিসের কারাগার আধিকারিক? যদি আপনি রাজকুমারী দূর ধরার পরীক্ষা করেই থাকেন, তাহলে রাজকুমারীর আধিকারিককে মগধে কেস পর্দা দেখাতে পারে। যদিও বলে থাকে এটা মহারাজের আদেশ, তাহলে মহারাজের আদেশই। যথা আদেশ আপনার। আচার্য অনন্ত, গিরিশ, নাগেন্দ্র, বট্টোপাধ্যায়, বাসুদেব, সূর্যকান্ত, নাগেন্দ্র, বটুকেশ্বর, কীর্তিমুখ, কীর্তিদত্ত, অভিরাম, উজ্জ্বলদীপ, হরিনারায়ণ, নাগেন্দ্র, চন্দ্রকান্ত, চন্দ্রমৌলি, গির্জাধর, গৌরীশঙ্কর, বুধেব, বসন্ত,
অমাত্য, অমাত্য, হঠাৎ করে আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? অজ্ঞান হয়ে গেছেন। এনারা ছাড়াও বাকি সব বন্দিরা আমার তরফ থেকে নয়নতারাকে উপহার। এবার এই সকল বন্দিরা আমার সাথে যাবে এক্ষুনি, এই মুহূর্তে। চলো। আমার সর্বনাশ হয়ে গেল, আমি পুরো শেষ হয়ে গেলাম। আমি এখানে এলাম কি করে? কি আমাকে এনেছে? কে এনেছে আমাকে এখানে? আমি এখানে এনেছিলাম আপনাকে অমাত্য। তুমি? হ্যাঁ, আপনি ওখানে অজ্ঞান হয়ে গেছিলেন। আর এইরকম একটা পরিস্থিতিতে আপনাকে একা ফেলে রেখে কি করে আমি আসি অমাত্য? নিজের প্রাণের ঝুঁকি ত্যাগ করে আমি খুবই কষ্ট করে আপনাকে ওদের দঙ্গল থেকে বাঁচিয়ে এখানে এনেছি অমাত্য। আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। আমি তোমায় পুরস্কৃত করব। আরে না না অমাত্য, আমার মতো বুড়ো মানুষকে পুরস্কৃত করার কি দরকার? যদি আপনি একান্তই কিছু দিতে চান আমাকে, তাহলে একে একে দিন। বেচারা এই লোকটা, আসলে এর যা ক্ষতি হয়েছে এখানে, তার হয়তো একটু ক্ষতিপূরণ হয়ে যাবে। কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। এই সকল বন্দীদের তুমি মগধ থেকে বাইরে নিয়ে গিয়ে মুক্ত করে দাও। চিন্তা করবেন না রাজকুমারী, ধরে নিন এই কাজটা হয়ে গেছে। তোমার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো নয়নতারা। উপকার তো আপনি আমার উপর করেছেন, মাতৃভূমিকে সেবা করার সুযোগ দিয়ে। নিজের খেয়াল রাখবেন। জয় ভারত মাতার জয়। জয় ভারত মাতার জয়। চলো।
জয় ভারত মাতার জয়। মুক্ত হয়ে গেছে। পাটলিপুত্রে আমাদের যে বন্ধু সৈনিকদের বন্দী করা হয়েছিল সবাই মুক্ত হয়ে গেছে। আর জানো তো চন্দ্রগুপ্ত, কে করেছে এই কাজটা? কে আচার্য? দুর্ধরা। আচার্য, যেমনটা আপনি চেয়েছিলেন আমরা অমাত্যর থেকে রাজমুদ্রিকার ছাপ তো নিয়ে এসেছি, কিন্তু এর ব্যবহার করব কি করে আমরা? গুরুত্ব কোনো বস্তুর নয়, তার পিছনে লুকিয়ে থাকা দামের হয়, অধিকারের হয়। মগধের ক্ষমতা দখলই হলো এটার উচিত মূল্য। এটাই হলো দাম। সাম দাম দণ্ডভেদ নীতির গুরুত্বপূর্ণ অঙ্গ হলো দাম। এটা আমাদের হয়ে এমন ভাবে কাজ করবে যার সাহায্যে অনেক বন্ধ দরজা খুলে যাবে, আর খোলা উচিত। এবার দেখতে থাকো কিভাবে আমি এই দামের প্রয়োগ করি। অখণ্ড ভারতের নির্মাণে অমাত্য রাক্ষসের রাজমুদ্রিকার প্রয়োগ আমরা একটা মোক্ষম অস্ত্র হিসেবে করব।